আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ইঞ্জিনিয়াররা কিভাবে একটা বিশাল খরস্রোতা নদীকে বশ করে তার উপর একটা দৈত্যের মতো ড্যাম বানিয়ে ফেলেন? আজ আমরা ঠিক সেটাই দেখব। একদম ভিত খোঁড়া থেকে শুরু করে বন্যার জল আটকানোর গেট পর্যন্ত পুরো জার্নিটা। চলুন শুরু করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি? একটা শক্তিশালী নদীকে সামলানোর জন্য যে বিশাল স্ট্রাকচারটা বানানো হয় সেটা আসলে কিভাবে তৈরি হয়? ভাবুন তো, এর ওপর কত কিছু নির্ভর করে। বন্যা আটকানো, হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা, আর লক্ষ লক্ষ হেক্টর জমিতে সেচের জল পৌঁছে দেওয়া, মানে এর গুরুত্ব কিন্তু অমছম। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। আমাদের প্রথম কাজটাই হলো একজন ডিটেকটিভের মতো, মানে কোনো গাঁথনি শুরু করার আগে আমাদের মাটির তলার গোপন রহস্যগুলো খুঁজে বের করতে হবে। একটা কথা আছে না, বাড়ির ভিত যত মজবুত বাড়ি তত মজবুত। ড্যামের ক্ষেত্রেও ঠিক তাই। এর শক্তি পুরোপুরি নির্ভর করে তার ফাউন্ডেশনের ওপর। মানে দুর্বল মাটিতে ড্যাম বানানোটা অনেকটা বালির ওপর একটা স্কাইস্ক্র্যাপার বানানোর চেষ্টার মতো, যেটা একেবারেই অসম্ভব। তাই জিওলজিক্যাল ইনভেস্টিগেশন বা মাটির ভূতাত্ত্বিক পরীক্ষা হলো সবচেয়ে জরুরি প্রথম ধাপ। আর এই কাজটা ইঞ্জিনিয়াররা কিন্তু খুব সাবধানে ধাপে ধাপে করেন। প্রথমে হয় একটা প্রিলিমিনারি সার্ভে, মানে আকাশ থেকে তোলা ছবি আর ম্যাপ দেখে একটা মোটামুটি ধারণা তৈরি করা হয়। এরপর হয় ডিটেইলড সার্ভে, যেখানে ড্রিল করে মাটির অনেক গভীর থেকে পাথরের স্যাম্পল বের করে আনা হয়। তারপর ল্যাবে পরীক্ষা করা হয় সেটার শক্তি আর জল চুইয়ে যাওয়ার ক্ষমতা কতটা। আর সবশেষে সিসমিক জোন ম্যাপ দেখে নেওয়া হয় যে এলাকাটা ভূমিকম্প প্রবণ কিনা। তাহলে একজন ইঞ্জিনিয়ার মাটির নিচে ঠিক কি খোঁজেন? কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন ধরুন উপত্যকার টপোগ্রাফি বা গঠনটা কেমন, ফাউন্ডেশনের পাথরটা কী ধরনের আর কতটা শক্ত, মাটিতে বড় কোনো ফাটল বা ফল্ট আছে কিনা, মাটির জল শোষণ করার ক্ষমতা মানে পারমিয়েবিলিটি কেমন, আর সবশেষে ড্যাম বানানোর জন্য নুড়ি, পাথর, বালি এসব জিনিস কাছাকাছি পাওয়া যাবে কিনা সেটাও দেখতে হয়। এবার চলুন পাথরের কথায় আসি, কারণ সব পাথর কিন্তু ড্যামের ফাউন্ডেশনের জন্য ভালো নয়। কিছু পাথর আমাদের বন্ধুর মতো কাজ করে, আবার কিছু একেবারে শত্রুর মতো। একদিকে আছে আমাদের বন্ধু শিলা, যেমন গ্রানাইট বা নাইসের মতো আগ্নেয় আর রূপান্তরিত শিলা। এগুলো অসম্ভব শক্ত, স্থিতিশীল আর ভরসাযোগ্য। আর অন্যদিকে আছে শত্রু শিলা, যেমন শেল বা চুনাপাথর। এগুলোর মধ্যে দিয়ে জল চুইয়ে যেতে পারে বা এগুলো জলে চাপে সহজে ভেঙে যেতে পারে, তাই এদের ওপর ভরসা করাটা বেশ ঝুঁকির। তাহলে একটা ড্যামের ফাউন্ডেশনের জন্য কোন ধরনের পাথরকে আমরা সবচেয়ে ভালো বন্ধু বলতে পারি, আর কেন? বেশ, ফাউন্ডেশন তো তৈরি, কিন্তু ভাবুন তো, ড্যাম বানানোর পর যদি ভয়ঙ্কর বন্যা আসে আর জলাধার কানায় কানায় ভরে যায়, তখন কি হবে? ওই অতিরিক্ত জলটা বের করার জন্য একটা সেফটি ভালভ তো লাগবেই, তাই না? এই সেফটি ভালভটারই ইঞ্জিনিয়ারিং নাম হলো স্পিলওয়ে। ব্যাপারটা ঠিক প্রেশার কুকারের সেফটি ভালভের মতো। যেমন প্রেশার কুকার অতিরিক্ত বাষ্প বের করে দিয়ে বিস্ফোরণ আটকায়, স্পিলওয়েও ঠিক সেভাবেই ড্যামের অতিরিক্ত জলটা নিরাপদে বের করে দিয়ে ড্যামটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায়। এটা ছাড়া একটা ড্যাম কল্পনাই করা যায় না। স্পিলওয়ে কিন্তু মূলত দুরকমের হয়। একটা হলো কন্ট্রোল স্পিলওয়ে, যেখানে বড় বড় গেট লাগানো থাকে। এই গেটগুলো খুলে বা বন্ধ করে জল ছাড়ার পরিমাণ একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়। আরেকটা হলো আনকন্ট্রোলড স্পিলওয়ে, যেখানে কোনো গেট থাকে না। জলাধারের জল একটা নির্দিষ্ট লেভেলের ওপরে উঠলেই জল নিজে থেকেই এর উপর দিয়ে বয়ে যেতে শুরু করে। এর ডিজাইনটা অনেক সহজ। তাহলে বলুন তো, একটা স্পিলওয়ের প্রধান কাজ কি, আর কেনই বা একে ড্যামের সেফটি ভলভ বলা হয়? চলুন এবার সবচেয়ে জনপ্রিয় আর কার্যকারী স্পিলওয়ে ডিজাইনটা একটু কাছ থেকে দেখি। এর নাম হলো ওজি স্পিলওয়ে। এর আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর ওই পারফেক্ট কার্ভ বা বাঁকটার মধ্যে। এই স্পিলওয়ের প্রোফাইলটা যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন এটা ইংরেজি এস অক্ষরের মতো দেখতে। এই বিশেষ বাঁকটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। জলের স্বাভাবিক প্রবাহের পথের সঙ্গে একদম মিলিয়ে এটাকে ডিজাইন করা হয়। এর ফলে জলের প্রবাহ খুব মসৃণ হয়, জলের চাপ অনেক কমে যায়, আর স্পিলওয়ের কাঠামোয় কোনো ক্ষতি হয় না। আর এই নিখুঁত কার্ভটা একটা নির্দিষ্ট গাণিতিক সমীকরণ মেনে তৈরি করা হয়, যেটাকে বলে WES প্রোফাইল ইকুয়েশন। আর এটা মনে রাখার জন্য একটা ছোট মজার উপায় আছে।
এক্সের এন পাওয়ার ইজ ইকুয়াল টু কাহানি দেখে যায়। এখানে এইচডি হল ডিজাইন হেড, মানে সর্বোচ্চ জলস্তর যা মাথায় রেখে ডিজাইনটা করা হয়েছে, আর এক্স ও ওয়াই হল সেই কার্ভের কোঅর্ডিনেটস যা দিয়ে এর আকারটা ঠিক করা হয়। ইঞ্জিনিয়াররা ওই সমীকরণটা ব্যবহার করে ঠিক এই রকম একটা ডেটা টেবিল তৈরি করেন। এই এক্স আর ওয়াই এর মানগুলো গ্রাফে প্লট করলেই স্পিলওয়ের সেই মসৃণ আর এফিশিয়েন্ট বাঁকটা বাস্তবে এঁকে ফেলা যায়। এটাই হলো সেই ব্লুপ্রিন্ট। কিন্তু এই ডিজাইনটা কতটা শক্তিশালী হতে পারে? একটা সাধারণ বড় স্পিলওয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৮,০০০ কিউবিক মিটার জল ছাড়তে পারে। মানে প্রতি সেকেন্ডে অলিম্পিকের ৩টে সুইমিং পুল ভর্তি হয়ে যাওয়ার মতো জল। ভাবা যায় কি অসম্ভব পরিমাণ? তাহলে শেষ প্রশ্ন, কেন একটা ওজি স্পিলওয়ের আকার জলের স্বাভাবিক প্রবাহ পথের সাথে এত নিখুঁতভাবে মেলানো হয়? বাহ, আমরা একদম ভিত্তি থেকে শুরু করে বন্যার জল সামলানোর গেট পর্যন্ত একটা লম্বা পথ পেরিয়ে এলাম। এই যে পুরো যাত্রাটা, এটাই কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজের আসল নির্যাস। তাহলে চলুন একবার ঝটপট পুরো জার্নিটা মনে করে নিই। আমরা গোয়েন্দার মতো মাটির তলার রহস্য খুঁজেছি, বন্ধু আর শত্রু পাথরের মধ্যে তফাৎ করতে শিখেছি, ড্যামের জন্য একটা সেফটি ভালভ অর্থাৎ স্পিলওয়ে বসিয়েছি, আর সবশেষে বিশাল বন্যা সামলানোর জন্য ওজি স্পিলওয়ের সেই নিখুঁত কার্ভটা ডিজাইন করেছি। মনে রাখবেন, আমরা আজ যা তৈরি করি তা আগামী প্রজন্মের জন্য আমাদের উত্তরাধিকার, তাই সেগুলোকে স্মার্ট, নিরাপদ আর টেকসই হতেই হবে। হাইড্রোলিক স্ট্রাকচারের এই মৌলিক নীতিগুলো বোঝা শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের পরিকাঠামো তৈরির জন্য অপরিহার্য। কারণ এই জ্ঞানের ওপর ভিত্তি করেই আপনারা ভবিষ্যতে নতুন প্রযুক্তি, নতুন উপকরণ ব্যবহার করে এমন সব স্ট্রাকচার বানাবেন যা আমাদের সমাজ আর পৃথিবীকে সুরক্ষিত রাখবে। এই জ্ঞানই আপনাদের আজীবন ইঞ্জিনিয়ারিং যাত্রার আসল ভিত্তি।